আসসালামু আলাইকুম দর্শক। থাম্বনেইলে যাদের ছবি দেখতে পাচ্ছেন, এক হতভাগ্য বাবা-মা। এই বাবা-মায়ের গল্পটা খুবই করুণ, খুবই করুণ। এত মর্মান্তিক গল্প আমাদের দেশে সচরাচর চোখে পড়ে না। কিন্তু প্রতি বছর কোথাও না কোথাও এরকম ঘটনা ঘটছে। এখন এই ঘটনাগুলো চোখের সামনে প্রতিনিয়ত ঘটবে। কেন ঘটবে? এই ঘটনা কেন ঘটেছে? কি মর্মান্তিক ঘটনা তাদের জীবনে ঘটে গেল সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলব। যাদের হাতে ৫-৭ মিনিট সময় আছে, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন। বরিশালের বাকেরগঞ্জে এই পিতামাতা থাকে। তাদের একটি সন্তান, একটিমাত্র সন্তান। ছেলের নাম হাসান। এইচএসসি ১ম বছর শেষ করে আর পড়ালেখা করে নাই। এই হাসান এই মৎস্যজীবী বাবার একমাত্র সন্তান। কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, এই বাবা-মা কখনো খবর রাখে নাই। তারা ভেবেছে ছেলে বড় হচ্ছে, ছেলে খাইতে পারতেছে, ছেলে পড়তে পারতেছে। এই তো বাবা-মার দায়িত্ব শেষ। কিন্তু এই ছেলেটিকে ছোটবেলা থেকেই আদরে, আদরে বিগড়ে এমন অবস্থা করে ফেলেছে যে এই ছেলেটি কিছু তার মতের অমত যদি কিছু হয়, কথায়, কথায় ছেলেটি ঘরের মধ্যে ভাঙচুর করে। তার মাকে সে গালি দেয়, তার মাকে সে গায়ে হাত তুলে তার মায়ের। প্রহার করে। বাবার সঙ্গে এরকম ঘটনা তার খুব একটা ঘটে নাই কখনো। বাবা সারাদিন মাছের ব্যবসার জন্য বাইরে থাকে। এই করতে, করতে ছেলের কিন্তু ১৮ বছর পার হয়ে গেছে। ছেলে গায়ে গতরে কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার গায়ে গতরে অনেক শক্তি চলে এসেছে। এর মধ্যে ছেলে যে নেশাগ্রস্ত হয়ে গেছে, বাবা-মা সেটা টেরই পায় নাই। কাদের সঙ্গে মিশছে, কি খায়, কি পড়ে, কোথায় যায়, কোন খবরাখবর কখনো রাখে নাই। বাজে সঙ্গে লিপ্ত হয়ে ছেলেটি নেশাগ্রস্ত হয়ে গেছে। প্রতিদিনের মতো নেশার টাকা জোগাড় করার জন্যে বাবা-মার কাছে টাকা চায়। সেদিন বাবা বাসায় ছিল। ব্যবসার কাজে বাইরে যায় নাই। বাবার কাছে ৳৫,০০০ চায়। বলে ৫ মিনিট সময়। যদি টাকাটা না দাও, খুব খারাপ হয়ে যাবে। বাবা অনেক বোঝানোর চেষ্টা করে যে তার কাছে টাকা নাই। সে আজকে কাজেও যায় নাই। কিন্তু কোন কিছুতেই তার কিছু হবে না। কারণ তার নেশার পিনিক উঠে গেছে। এখন কারো কথাই তার মাথায় ঢুকবে না। ১ম এ ঘরের দরজা ভাঙলো। তারপরে বাবাকে বলল, "এবার ফ্রিজ ভাঙবো। ফ্রিজটা ফেলে দিব। যদি টাকা না দাও।" তারপরে ফ্রিজের তার খুলে ফ্রিজটা ভাঙতে গেল। মা যখন তাকে বাধা দিতে গেল, মাকে লাথি মেরে রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফেলে দিল। বাবা তখন রাগ করে একটি চড় বসায় দেয়। সেই চড়ের প্রত্যুত্তরে ছেলে বাবার গলা চেপে ধরে। প্রাণ বাঁচাতে বাবা হাতের কাছে একটি রড পেয়ে ২ টো বাড়ি মারে। একটা বাড়িতে হাত ছুটে যায়, আরেকটা বাড়ি গিয়ে পড়ে তার মাথা এবং ঘাড়ের একটি স্পর্শকাতর জায়গায়। ওই এক বাড়িতেই শেষের এক বাড়িতেই ছেলের প্রাণ যায়। বাবা-মা পরিশেষে বাকেরগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং পুরো ঘটনাটি জানায়। সেই সঙ্গে তারা এটিও আবদার করে যে এই ঘটনা বাংলাদেশের অনেক ঘরে ঘটছে। প্লিজ, প্লিজ তাদের খবর নেন, তাদেরকে রক্ষা করেন। কিন্তু এই বাবা-মা তাদের কি ভুল সেটা হয়তো জানে না। সরকারের কি ভুল সেটা হয়তো জানে না। বা আমাদের সবার কি করণীয় সেটা হয়তো জানে না। দেখেন, মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে স্লোগান, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটে সংবিধিবদ্ধ সতর্কীকরণ বিজ্ঞপ্তি, বিভিন্ন বর্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাদক আ ব্যবসায়ীদেরকে ধরপাকড়, এই সমস্তই কিন্তু আইওয়াশ। এর পেছনের গল্পটা কিন্তু খুবই ভয়ংকর। ১ প্যাকেট মাদক যদি কোন পুলিশ অফিসার ধরে, অ্যারেস্ট করে ১ প্যাকেট মাদক সহ ২০ প্যাকেট মাদক ছেড়ে দেয় বা ২০০ প্যাকেট মাদক ছেড়ে দেয়। ওই ২০০ প্যাকেট মাদক বাইরে
ওরা ব্যবসা করে। আর আমাদেরকে দেখানো হচ্ছে যে না, তারা কাজ করছে। পুলিশ যদি চায় বাংলাদেশের কোথাও মাদক পাওয়া যাবে না। বাংলাদেশ পুলিশ যদি বলে যে বাংলাদেশে মাদক চলবে না, বাংলাদেশের কোথাও মাদক পাওয়া যাবে না। কিন্তু পুলিশ বলতে পারে না। কারণ পুলিশের উপরেও কেউ আছে যারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশের বিশাল, বিশাল রাজনীতিবিদ বা ক্ষমতাধর বা পয়সাওয়ালারা এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আপনাদের মনে আছে কিনা? মেজর সিনহা কক্সবাজারে মেজর সিনহাকে হত্যা করা হয়। ওসি প্রদীপ মেজর সিনহাকে নিজ হাতে হত্যা করে। সেই মেজর সিনহা হত্যার পেছনের গল্প কিন্তু মাদক সাম্রাজ্য। মেজর সিনহার হাতে এমন অনেক তথ্য ওসি প্রদীপ সহ ওইখানকার এমপি এবং ওইখানকার চেয়ারম্যান, ওইখানকার ক্ষমতাধর অনেক ব্যক্তিবর্গের এমন অনেক তথ্য মেজর সিনহার হাতে চলে এসেছিল। মেজর সিনহার ল্যাপটপে ছিল, মেজর সিনহার মোবাইলে ছিল, সেগুলো তারা জব্দ করে ভ্যানিশ করে দেয় সেই প্রমাণগুলা। এবং মেজর সিনহাকে কতটা ক্রোধ, কতটা জিঘাংসা, কতটা হিংসা, কতটা মানে বর্বরতার সাথে ওসি প্রদীপ হত্যা করেছে যে তার ক্ষমতা দেখানোর জন্য সে প্রশাসনের থেকে এই কাজটি করেছে। প্রশাসনের একজন কর্মকর্তা থাকা অবস্থায় সে এই কাজটি করেছে। তার উপরেও আরো অনেকে ছিল, তাকে যারা ব্যাকআপ দিয়েছে এই কাজটি করতে, তারা যারা সাহস যোগাইছে। সো করাপশন বা মাদক ব্যবসা ওই উপর লেভেল থেকে যদি বন্ধ করা না যায়, নিচ থেকে ওই দুই একটা ছ্যাচরা চোর, দুই একটা মাদক পাচারকারী ধরে বাংলাদেশের মাদক বন্ধ করা যাবে না। এই মাদক যদি বন্ধ করতে না পারে, এই ঘটনা আজকে বাকেরগঞ্জে যে ঘটনা ঘটলো, এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু প্রতি বছর বা দু এক বছর বা নিয়মিত বিরতিতে এই ঘটনা কিন্তু ঘটে আসতেছে। আপনাদের ঐশীর কথা মনে আছে নিশ্চয়ই? পুলিশ বাবা মায়াকে মেরে ঐশী জেলে গিয়েছিল, 14 বছরের ঐশী। দেখেন আজকের এই পুলিশও অসহায়। এই পুলিশও কিন্তু মাদকের এই ছোবল থেকে বাঁচতে পারছে না। এই পুলিশেরই অনেক সন্তান মাদকে আসক্ত। এই পুলিশ তার নিজেদের হাতে পাওয়ার আছে মাদকটা বন্ধ করার, কিন্তু তারা পারছে না। সম্পূর্ণভাবে এটা উৎখাত করতে পারছে না। এটা নিয়ে অনেক নাটক, সিনেমা, প্রতিবেদন অনেক কিছুই হচ্ছে। আমিও কথা বলছি। কিন্তু দিন শেষে রেজাল্ট কি? রেজাল্ট মাদক ব্যবসা চলবে। যতদিন পর্যন্ত রাজনীতিবিদরা এটার সঙ্গে ইনভলভ থাকবে, যতদিন পর্যন্ত পাওয়ার যাদের হাতে আছে তারা এটার সঙ্গে ইনভলভ থাকবে, ততদিন পর্যন্ত মাদক ব্যবসা চলবে। কিন্তু আপনার আমার অনেক কিছু করবার আছে। নিজের সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেশে, ভাই শুধু টাকা কামাই করলে হবে না। শুধু সন্তানকে ভালো স্কুলে ভর্তি করায় দিয়ে বাসায় বসে থাকলে হবে না। একটা ছেলের 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত প্রতিটা সেকেন্ড পর্যবেক্ষণ করতে হবে। কি করছে, কি খাচ্ছে, কার সাথে মিশছে, কি বই পড়ছে, কি সিনেমা দেখছে, কার সঙ্গে কথা বলছে, কথার মধ্যে কোন, কোন শব্দগুলো আছে। এইটা যতক্ষণ পর্যন্ত গার্ডিয়ানরা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মাদক ব্যবসাকে আমরা বন্ধ করতে পারবো না। সরকারের মতো চেষ্টা করে যাবে, কিন্তু এটা বন্ধ হবে না। বন্ধ জনগণকে করতে হবে ভাই। জনগণের উপরে বড় প্রশাসন আর জনগণের উপরে বড় রাজনীতিবিদ নাই। মাদকের শুরু হয় কোত্থেকে? ধূমপান থেকে, সিগারেট থেকে। বাংলাদেশ থেকে সিগারেটকে না বলেন, ধূমপান ছেড়ে দেন। এইসব যত কোম্পানি আছে সিগারেটের, ল্যাজ গুটায় বাংলাদেশ থেকে বের হয়ে যাবে। ভাই কোনো কোম্পানি ব্যবসা না হইলে বাংলাদেশে থাকবে না। কোনো প্রোডাক্ট যদি না চলে, সেই কোম্পানি বসে বসে শ্রমিকদের বেতন দেবে না, বাড়ি ভাড়া দেবে না, কারেন্ট বিল দেবে না, গ্যাস বিল দেবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একসাথে বলে আজকে থেকে সিগারেট না, পুরা মাদক বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে।
তো খামাখা প্রশাসনকে আর সরকারকে আর রাজনীতিবিদকে দোষ দিয়ে লাভ নাই। এই দোষে দুষ্ট কিন্তু বাংলাদেশের জনগণও। আপনি কেন সহ্য করবেন আপনার সামনে কেউ সিগারেট খাবে? বা আপনি কেন সিগারেট খেয়ে আরেকজনকে সিগারেট খাইতে অনুপ্রেরণা যোগাবেন? কি হবে একটা সিগারেট না খাইলে? পৃথিবীতে এমন অনেক দেশ আছে। নিউজিল্যান্ড তার মধ্যে একটা। আরো অনেক দেশ আছে। এই মুহূর্তে নাম মনে পড়ছে না। যেখানে একেবারেই সিগারেট থেকে শুরু করে সকল মাদক একেবারে নিষিদ্ধ। সেসব দেশ আমাদের চাইতে অনেক ভালো আছে। আসলে সুখে থাকলে ভূতে কিলায়। ভালো থাকতে চায় না সবাই। ভালো রাখতে চাইলেও থাকতে চাইলেও চায় না। কারণ শয়তান ওই যে পেছন দিকে কলকাঠি নাড়ে খালি। আর বাঙালিদেরকে বিশেষ করে উপমহাদেশের মানুষদেরকে শয়তান খুব সহজে ক্যাপচার করতে পারে। আপনার দেশ, আপনি যদি মাদক মুক্ত করতে চান, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। মাদক খাবেন না, মাদক খাইতে দিবেন না।